আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, অষ্টম শ্রেণীর গণিত অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আশা করি সবাই আল্লাহর রহমতে সুস্থ আছো। আজকে আমাদের পাঠের বিষয় 10ম অধ্যায় এবং আমরা বৃত্ত সম্পর্কিত উপপাদ্যগুলো নিয়ে আমরা আলোচনা করব। আমরা গত লেকচারে বৃত্তের কিছু সংজ্ঞা এবং বৃত্ত কি এবং তার বেশ কিছু উপাদান, যেমন বৃত্তের ব্যাস, পরিধি, এগুলো নিয়ে আলোচনা করেছি। এবং আমাদের প্রথম যে এবং বৃত্ত সম্পর্কিত আমাদের বইয়ের প্রথম যে উপপাদ্যটি আছে, তো সেটি আমরা গত লেকচারে আমি তোমাদেরকে বুঝিয়ে দিয়েছি। আজকে তারই ধারাবাহিকতায় 10ম অধ্যায় বৃত্তের আমাদের বইয়ের যে দ্বিতীয় উপপাদ্যটি আছে সেটি নিয়ে আমরা আলোচনা করব। তো আমি যে স্ক্রিনটি শেয়ার দিয়েছি, আশা করি সবাই দেখতে পাচ্ছ। সবাই কি আমার স্ক্রিনটি দেখতে পাচ্ছ? জি স্যার। আমাদের দ্বিতীয় উপপাদ্যে বলা আছে, বৃত্তের কেন্দ্র থেকে ব্যাস ভিন্ন কোনো জ্যার উপর অঙ্কিত লম্ব ওই জ্যাকে সমদ্বিখণ্ডিত করে। আমরা বৃত্তের কেন্দ্র কাকে বলে সেটা আমরা জেনে এসেছি। একটা নির্দিষ্ট বিন্দু যেখান থেকে বৃত্তের পরিধির উপরে অসংখ্য বিন্দু থাকলে তার দূরত্ব সবসময় নির্দিষ্ট হবে, সেই বিন্দুটাকে বলা হবে বৃত্তের কেন্দ্র। তো আমরা যদি বলি এখানে এবিসি একটা বৃত্ত, তার ও হচ্ছে তাহলে কেন্দ্র, এবং ও বিন্দু থেকে এ,
ও বিন্দু থেকে বি এবং ও বিন্দু থেকে যদি আমি সি বিন্দু যোগ করি, প্রত্যেকটা দূরত্ব সমান হবে। আচ্ছা, ক্লাসে যখন প্রবেশ করবা, যে সমস্যাটা তোমাদের হয়, এটা ক্লাস নেওয়ার ক্ষেত্রে আমারও হয়, যে যখন প্রবেশ করবা সবসময় তোমরা মিউট করে প্রবেশ করবা। হ্যাঁ, কারো কোনো প্রশ্ন বলার থাকলে, জিজ্ঞেস করা থাকলে তখন তোমরা আনমিউট করে প্রশ্ন করবা। কিন্তু তা না হলে দেখা যায় অনেক আওয়াজ এই লেকচারটার মধ্যে চলে আসে। লেকচারটা যখন আমি আবার ইউটিউবে আপলোড দিব, তখন দেখা যাবে এই আওয়াজগুলোই তোমাদের পরবর্তীতে লেকচারটা বুঝতে সমস্যা করবে, বা যারা ক্লাসটা করবে না তাদের জন্য সমস্যা হবে। যাই হোক, তাহলে আমরা এখানে বুঝলাম বৃত্তের কেন্দ্র কি। তাহলে আমরা বলেছি কেন্দ্র হচ্ছে ও। এই ও বিন্দু থেকে আমরা বৃত্তের পরিধির উপরে তিনটা বিন্দু, একটা এ, একটা বি, একটা সি, এই তিনটা বিন্দু দেওয়া আছে, এবং এই বিন্দু তিনটা আমি বলেছি কেন্দ্র থেকে সমান দূরে অবস্থিত হবে, কারণ আমরা জানি কেন্দ্র থেকে পরিধির উপরে সবগুলা বিন্দুর দূরত্ব সমান। এবং বলেছে ব্যাস ভিন্ন কোন জ্যা, আমরা জ্যা কাকে বলে এর সংজ্ঞা শিখে এসেছি। বৃত্তের পরিধির উপরে দুটো বিন্দুর সংযোগ রেখাকে বলা হয় জ্যা। তো আমি একটা বিন্দু নিয়েছি এ বিন্দু, একটা বিন্দু নিয়েছি বি বিন্দু, এবং এই বৃত্তটা নামকরণের জন্য একটা বিন্দু নিয়েছি সি বিন্দু। তাহলে এ আর বি এই দুটো যোগ করলে একটা জ্যা উৎপন্ন হচ্ছে। তার মানে এ বিটা হচ্ছে আমার এখানে জ্যা, এবং এই জ্যাটা বলা আছে ব্যাস ভিন্ন। আমি যদি এরকম একটা ও বিন্দু দিয়ে একটা রেখা কল্পনা করতাম, যেটা বৃত্তটাকে এরকম যদি চিন্তা করতাম, এটাও কিন্তু একটা জ্যা, কিন্তু এই জ্যাটা কেন্দ্র দিয়ে যাচ্ছে। কিন্তু আমাদের সাধারণ নির্বাচনে বলাই আছে ব্যাস ভিন্ন কোনো জ্যা, তার মানে এই জ্যাটা কখনোই কেন্দ্র দিয়ে যাবে না। তার মানে আমাকে এই জ্যা আঁকলে হবে না, আমাকে এমন একটা জ্যা আঁকতে হবে যেটা কেন্দ্র দিয়ে যায় না। তার মানে এ বিটা হচ্ছে সেই জ্যা যেটা কেন্দ্র দিয়ে যায় না, আর কেন্দ্র দিয়ে গেলে সেই জ্যার নাম হয়ে যায় ব্যাস। কাজে আমাকে কেন্দ্র দিয়ে যাওয়া মানে অতিক্রম করবে না এরকম জ্যা আঁকতে হবে, তাহলেই সেটা হয়ে যাবে ব্যাস ভিন্ন জ্যা। তাহলে আমি এখানে দেখতে পাচ্ছি ও হচ্ছে বৃত্তের কেন্দ্র, এবিসি হচ্ছে বৃত্তের নামকরণ করলাম, এবং এবিটা হচ্ছে সেই ব্যাস ভিন্ন জ্যা, এর উপর অঙ্কিত লম্ব। তার মানে ও বিন্দু থেকে আমি একটা লম্ব আঁকবো, এই যে এখানে ওএম একটা লম্ব এঁকেছি, এটা একটা লম্ব এঁকেছি, এবং এই ওএমটা হচ্ছে আমার এবি জ্যার উপর লম্ব। তাহলে বলেছে, প্রমাণ করতে বলেছে ওই জ্যাকে সমদ্বিখণ্ডিত করে। সমদ্বিখণ্ডিত করা মানে এই ওএম যে লম্বটা আঁকলাম, অর্থাৎ এই যে এম বিন্দু, এই এম বিন্দুতে এবি রেখাটা দুই ভাগে বিভক্ত হয়েছে এবং সমান, অর্থাৎ এম বিন্দু এবি জ্যাকে সমান দুই ভাগে ভাগ করবে। আর যখন এম বিন্দুটা সমান দুই ভাগে ভাগ করবে, তখন এই এএম আর এই বিএম এই দুইটা অংশ সমান হয়ে যাবে। এটাই আমাকে প্রমাণ করতে হবে। তাহলে বিশেষ নির্বাচনটা যদি আমরা আবার চিন্তা করি, আর শিক্ষার্থীরা তোমরা পরীক্ষার খাতায় এই জায়গাটায় অনেকেই নির্বাচনের জায়গায় নির্বাচন লিখো, এই দুইটা জায়গায় সাধারণ নির্বাচন, বিশেষ নির্বাচন, এখানে যেন কোনোভাবে আকার যুক্ত না হয়, অর্থাৎ নির্বাচন হবে না। তাহলে এটা কি হবে? নির্বাচন, মনে রাখতে হবে। ও কেন্দ্র বিশিষ্ট আমরা বলেছি এবিসি একটা বৃত্ত, যেখানে এবিটা হচ্ছে আমাদের ব্যাস ভিন্ন জ্যা,
ও বিন্দু থেকে আমরা এ বির উপরে একটা লম্ব অঙ্কন করলাম, সেটা হচ্ছে ওএম, এবং এই ওএম লম্বটা এ বি কে সমান 2 ভাগে ভাগ করবে, অর্থাৎ এম বিন্দু হবে এই এ বি এর মধ্যবিন্দু, এবং এ এম এবং বি এম সমান হয়ে যাবে। এবার প্রমাণ করার জন্য আমাকে একটু ছোট্ট অঙ্কন করতে হবে, সেটা হচ্ছে এই আমরা এতটুকু আঁকলাম, কিন্তু এখানে ওর সাথে এ যুক্ত করা আছে, তার মানে আমাকে অঙ্কনে এই জিনিসটা যোগ করতে হবে, এই ওর সাথে এ, এবং অঙ্কনে এই ওর সাথে বি এটা যোগ করতে হবে। তার মানে আমরা দুটো জিনিস যোগ করলাম, একবার ও পয়েন্টের সাথে এ পয়েন্ট, আর একবার ও পয়েন্টের সাথে বি পয়েন্ট। তাহলে এই যে দুটা জিনিস যোগ করলাম, এটা হচ্ছে আমাদের চিত্র অঙ্কনে। এই প্রথম দুটো ধাপ, অর্থাৎ বিশেষ নির্বাচন এবং অঙ্কন, এই দুটা ধাপ নিয়ে কারো কোনো প্রশ্ন আছে কিনা, বা বুঝতে পারোনি এরকম কোনো কিছু আছে কিনা জিজ্ঞেস করো। কারো প্রশ্ন থাকলে জিজ্ঞেস করো। আফিয়া, রোল 82 আছো? আফিয়া, রোল 82, আফিয়া, আতিকা, রোল 22, ফারজানা, রোল 22, ফারজানা। জি স্যার। তুমি কি বলতে পারবা ব্যাস কাকে বলে? স্যার, ব্যাস হচ্ছে বৃত্তের মধ্যবিন্দুকে কেন্দ্র করে যে রেখা আঁকা হয়। আহ, মধ্যবিন্দু বলে তো বৃত্তে কিছু নেই, বৃত্তে আছে কেন্দ্র। জি স্যার, ওই কেন্দ্রটাই। কেন্দ্রটাই ব্যাস। না স্যার, ওই কেন্দ্রটার উপর যে রেখা আঁকা হয়। মানে কেন্দ্রটা দিয়ে যে রেখা আঁকা হয়, আচ্ছা কেন্দ্র দিয়ে আমি যদি জি স্যার। এতটুকু রেখা আঁকি, এটুকু রেখা আঁকলাম, এটা ব্যাস? না স্যার। কে উত্তর দিতে পারবে তোমাদের মধ্যে? স্যার আমি বলি। আমি বলি। আচ্ছা, অনেকেই বলছো। নওশিন নাওয়াল, তুমি অ্যান্সার দাও। স্যার বৃত্তের বৃহত্তম যাই হলো ব্যাস। বৃত্তের বৃহত্তম জ্যা হচ্ছে ব্যাস। ব্যাস। আচ্ছা, হ্যাঁ, এটা আমরা আজকে প্রমাণ শিখবো, বৃত্তের বৃহত্তম জ্যা ব্যাস, কিন্তু আরেকটু আরেকটা সংজ্ঞা চাচ্ছি আমি, ব্যাস কাকে বলে। আচ্ছা, আরেকজন বলতে চেয়েছিলাম, মেবি কে বলতে চেয়েছিল আরেকটা? এছাড়া কেউ বলতে পারবা ব্যাস কাকে বলে? আচ্ছা, আমি তাহলে আরেকটু সহজ করে দিই। তোমরা যা বলেছো বৃত্তের বৃহত্তম জ্যাই ব্যাস, এটা ঠিক আছে। আমরা এটা বলবো বৃত্তের যে জ্যা কেন্দ্র দিয়ে আঁকা যায় তাকেই ব্যাস বলে। কি বলা যাবে না এটা? জি স্যার। এবং দেন তুমি বলবা বৃত্তের বৃহত্তম জ্যাই হচ্ছে ব্যাস, কারণ কেন্দ্র দিয়ে আমরা যে জ্যাটা আঁকবো সেটাই সবচেয়ে বড় হবে। এটা আমরা আজকে প্রমাণ শিখবো পরবর্তীতে। তো বিশেষ নির্বাচন এবং অঙ্কন আশা করি সবাই বুঝতে পেরেছো। আমরা আমাদের পরবর্তী ধাপে চলে যাব, আমাদের প্রমাণ। আমরা একটু প্রমাণটার দিকে লক্ষ্য করি। প্রথমে চিত্রের সাথে প্রমাণটা আমরা যখন করব, তখন চিত্রটা প্রথমে চিন্তা করব যে চিত্রে আমি কি করেছিলাম। যদিও আমি প্রমাণের সাপেক্ষে তোমাদের প্রমাণ করার জন্য চিত্রটা পাশে এঁকে দিয়েছি, কিন্তু পরীক্ষার খাতায় তোমরা একদম শুরুতেই চিত্রটা আঁকবে। এটা সবাই জানো জ্যামিতি কিভাবে লিখতে হয়। প্রমাণের প্রথম ধাপ যেটা, সেটা একটু লক্ষ্য করলে দেখবা তোমরা, এই ও বিন্দু থেকে আমি একটা ওএম লম্ব এঁকেছি, এটা আমাদের প্রশ্নেই বলা আছে।
কার উপর লম্ব এঁকেছি? এবি জ্যার উপর। আর এবি জ্যাটা কি? ব্যাস ভিন্ন একটা জ্যা। এটা আমরা বিশেষ নির্বাচনে বলে এসেছি। যখন আমরা একটা কিছু লম্ব আঁকবো তখন স্বাভাবিক এই ওএম যখন এবির উপর লম্ব হয়ে যাবে তখন এখানে দুটা কোণ উৎপন্ন হবে। যে কোনো রেখা যদি একটা রেখার উপর লম্ব হয় তখন এই ডান পাশে একটা কোণ হয়, বাম পাশে আরেকটা কোণ হয়, কি তাই না? তাহলে ডান পাশের কোণটাকে আমরা বলতে পারি ও এম বি, আর বাম পাশের কোণটাকে বলতে পারি ও এম এ। তাহলে এখানে মোট দুইটা কোণ উৎপন্ন হলো, একটা ডান পাশে আর একটা বাম পাশে, এবং এই দুইটা কোণের মানই এক সমকোণ বা 90 ডিগ্রি হবে। কারণ আমরা জানি একটা রেখার উপর লম্ব হলে দুটা কোণ পরস্পর 90 ডিগ্রি হবে। যে দুটা সন্নিহিত কোণ হবে তারা পরস্পর কত ডিগ্রি হবে? 90 ডিগ্রি বা এক সমকোণ। তাহলে এখান থেকে আমরা একটা সিদ্ধান্তে আসতে পারি, এই যে এখানে দুটো ত্রিভুজ আছে ও এ এম, এটাও 90 ডিগ্রি। আবার ও এম বি, এই ত্রিভুজটাতে কোণ ও এম বি, এটাও 90 ডিগ্রি। তার মানে এখান থেকে আমরা একটা সিদ্ধান্তে আসতে পারি এই দুটো ত্রিভুজের একটা কোণ সমকোণ। তার মানে এই দুটা ত্রিভুজ অবশ্যই সমকোণী ত্রিভুজ। তাহলে কেন এই দুটা ত্রিভুজ সমকোণী হলো তার ব্যাখ্যা আমি উপরেই দিয়ে দিয়েছি এখানে। এখন আমাকে চিন্তা করতে হবে এই সমকোণী ত্রিভুজ যেহেতু আমি এনেছি, তার মানে এখানে একটা সর্বসমতার একটা অংশ চলে আসে। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে সর্বসমতা প্রমাণ করার জন্য একটা বাহু এবং অতিভুজ এই দুটো সমান হতে হবে। আমরা জানি 90 ডিগ্রির বিপরীতটাকে বলা হয় অতিভুজ। তাহলে আমরা এটুক বলতে পারি এই ওএম এ ত্রিভুজের ক্ষেত্রে ও এটা হচ্ছে অতিভুজ। কিভাবে বলতে পারি? কারণ আমরা এটা শিখে এসেছি পিথাগোরাসের উপপাদ্যে। মনে পড়ে যখন সমকোণী ত্রিভুজে পিথাগোরাসের উপপাদ্য পড়েছিলাম তখন আমরা বলেছিলাম সমকোণের বিপরীত বাহু হচ্ছে অতিভুজ। অনুরূপভাবে তাহলে ওএমবি ত্রিভুজের ক্ষেত্রে ওবিটা হবে অতিভুজ। আবার এই ওএ আর ওবি এই দুইটা সমান হয়ে যাবে। এখন বলতে পারো কেন? একদম শুরুতেই বলেছিলাম এই ও হচ্ছে কেন্দ্র, কেন্দ্র থেকে পরিধির উপরে আমি যতগুলো বিন্দু যোগ করব প্রত্যেকটাই হয়ে যাবে ব্যাসার্ধ। প্রত্যেকটাই কি হয়ে যাবে? ব্যাসার্ধ। আর একটা বৃত্তে যতগুলো ব্যাসার্ধ আঁকবো সবগুলোই সমান, কারণ কেন্দ্র থেকে পরিধির উপরের যতগুলো বিন্দুর সংযোগ রেখা আঁকবো প্রত্যেকটাই সমান হবে। যে কারণেই আমরা বলেছিলাম কেন্দ্র থেকে সমান দূরে কতগুলো বিন্দু, সঞ্চার পথই হলো বৃত্ত। প্রথম লেকচারে আমি এটা বলেছি। তার মানে আমরা এখান থেকে বুঝলাম ও থেকে এর দূরত্ব যা, ও থেকে বির দূরত্ব তাই, অর্থাৎ ও এ আর ওবি সমান হবে। এবং এই ও এ আর ওবি কে বলা হয় ব্যাসার্ধ। আর একটা বৃত্তে যতগুলো ব্যাসার্ধ আমি আঁকবো সবগুলো সমান হবে। আমি যদি ওর সাথে এখানে সি যোগ করতাম, ধরো ও বিন্দুর সাথে এখানে সি বিন্দু যোগ করতাম, তাহলে ওসি যদি হতো, ওসিও কিন্তু ও এর সমান, কারণ এটাও ব্যাসার্ধ। যাই হোক, আমাদের আপাতত এটা নিয়ে চিন্তা করার দরকার নেই। আমরা চিন্তা করব ও এ আর ওবি কে নিয়ে। এবং দুইটা ত্রিভুজের মধ্যে দেখো মাঝখানে যে রেখাটা ওএম, এই রেখাটা দুইটা ত্রিভুজে আছে, তার মানে এটাকে আমরা বলবো সাধারণ বাহু। আর যখন দুটা ত্রিভুজে অতিভুজ মানে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে যদি অতিভুজ আর একটা বাহু সমান হয়ে যায় তখন সমকোণী ত্রিভুজের সর্বসমতা থেকে আমরা বলতে পারি এই ত্রিভুজ দুইটা অর্থাৎ সমকোণী ত্রিভুজ দুইটা সর্বসম হবে। তবে সমকোণী ত্রিভুজ সর্বসম হওয়ার শর্ত হচ্ছে দুটা। এক, অতিভুজ দুটো সমান হতে হবে। দুই, তাদের অনুরূপ বাহু দুটা, যেমন ও এ এম ত্রিভুজের অনুরূপ বাহু হচ্ছে ও এম, ঠিক ওবিএম ত্রিভুজেরও অনুরূপ বাহু হচ্ছে ও এম। এই অনুরূপ বাহুগুলো সমান হতে হবে। যখন এরা সমান হয়ে যাবে তখন আমি এই ত্রিভুজ দুটাকে বলতে পারবো এরা সর্বসম হবে। আর যখন তারা সর্বসম হবে তখন তাদের অবশিষ্ট যে বাহু অর্থাৎ এ এম
এবং বিএম এই দুইটা সমান হয়ে যাবে। এবং আমাদের প্রমাণই বলা ছিল এম আর বিএম সমান প্রমাণ করতে হবে, তাহলে আমি বলতে পারবো এম এ বি এর মধ্যবিন্দু, অর্থাৎ লম্বটা এ বি বাহুকে সমান দুই ভাগে ভাগ করেছে। তাহলে এই প্রমাণটা খুবই সহজ। প্রথমে আমাকে লম্ব আমরা এঁকেছিলাম, এই লম্ব থেকে আগে দুইটা কোণ 90 ডিগ্রি, সেটা দিয়ে আমরা ত্রিভুজ দুটাকে সমকোণী প্রমাণ করলাম। এবং দ্বিতীয়তে এই সমকোণী ত্রিভুজের সর্বসমতার শর্ত দিয়ে আমরা অবশিষ্ট বাহু দুটো সমান প্রমাণ করে ফেললাম, এবং সেটা প্রমাণ করলে আমাদের বোঝা যাচ্ছে এম হচ্ছে এ বি এর মধ্যবিন্দু। তাহলে দুইটা স্টেপে এই প্রমাণটা শেষ করতে হবে। এখন তোমাদের মধ্যে প্রশ্ন করতে হবে বা তোমাদের মধ্যে জানতে হবে যে সবাই এটা বুঝতে পারছো কিনা। কারো কোনো সমস্যা থাকলে বলো, যে এই উপপাদ্যটা বুঝতে কারো কোনো সমস্যা আছে কিনা, খুব দ্রুত এটা বলবে। কারো কোনো সমস্যা নেই? সবাই বুঝতে পেরেছো? জি স্যার। জি স্যার। পুষ্পিতা আফরিন, পুষ্পিতা আফরিন আছো? রোল 31। জি স্যার। আচ্ছা, তুমি কি এই উপপাদ্যটা প্রমাণটা দেখেছো, না তুমি মাত্রই জয়েন করলে? স্যার একটু বুঝেছি। কারণ তুমি তো মাত্রই জয়েন করলে কিছুক্ষণ আগে। টাইম মতো চেষ্টা করবে জয়েন করার জন্য। আচ্ছা, রোল 10, রামিশা। রামিশা, রোল 56, রাইসা। রাইসা, আচ্ছা, আমরা এই উপপাদ্যটা প্রমাণ করার ক্ষেত্রে যে সর্বসমতার প্রমাণটা করলাম, সেটা কি সর্বসমতা প্রমাণ করেছি এই চিত্র থেকে? আমরা যে সর্বসমতাটা প্রমাণ করলাম, কি সর্বসমতাটা প্রমাণ করলাম? দুইটা ত্রিভুজের মধ্যে সর্বসমতা প্রমাণ করেছি, সেটা কি সর্বসমতা প্রমাণ করেছি? এই দুইটা ত্রিভুজ কিরকম? মানে তোমার থেকে রাইসা এবং রামিসা একসাথে তোমরা জয়েন করেছো একটা মানে মোবাইল দিয়ে খুব সম্ভবত, বা একটা ল্যাপটপে। আমাকে তোমরা বলবা যে এই ত্রিভুজ দুটা কি ত্রিভুজ, এই ও এ এম আর ও এম বি। খুব দ্রুত অ্যান্সার করো, এই দুইটা ত্রিভুজ কি ত্রিভুজ? কে বলতে পারবা এই দুইটা ত্রিভুজ কি ত্রিভুজ? স্যার অতিভুজ। আমি তো অতিভুজ বলি, এই দুইটা ত্রিভুজ কি ত্রিভুজ বলেছি। স্যার সমকোণী স্যার সমকোণী ত্রিভুজ। গুড, বুঝতে পেরেছো যে অ্যান্সার দিয়ে দিয়েছে একজন, যে এই দুইটা ত্রিভুজ হচ্ছে সমকোণী ত্রিভুজ। তার মানে আমরা এখানে সমকোণী ত্রিভুজের সর্বসমতা প্রমাণ করেছি। যাই হোক, ক্লাসে যখন আমি পড়াবো অবশ্যই মনোযোগ সহকারে এই ব্যাপারগুলো শুনবে, এবং আমি পড়ানোর পরে অবশ্যই প্রত্যেকে এই যে উপপাদ্যগুলো আমি বলে দিচ্ছি, বুঝিয়ে দিচ্ছি, এগুলো তোমরা অবশ্যই বাসায় খাতার মধ্যে লিখবে। তাহলে কিন্তু তুমি পরীক্ষায় এগুলো অ্যান্সার করতে পারবে।
না হলে পরীক্ষার সময় এগুলো ভুলে যাবে। আমরা আমাদের পরবর্তী উপপাদ্যে চলে আসব। সবাই লক্ষ্য করে দেখো, এখানে সাধারণ নির্বাচনটা বলা আছে, বৃত্তের ব্যাসই বৃহত্তম জ্যা। একটু আগে আমাকে একজন ব্যাসের সংজ্ঞা দিতে গিয়ে এটা বলেছিলাম। তো বৃত্তের ব্যাস যে বৃহত্তম জ্যা সেটা আমরা প্রমাণ করব, এবং ব্যাস কাকে বলে এটা আমরা সংজ্ঞাটা আমি মানে একটু আগে বলেছি, যে বৃত্তের যে জ্যা কেন্দ্র দিয়ে অতিক্রম করে তাকে আমরা বলবো বৃত্তের ব্যাস। তো এক্ষেত্রে দেখো তো খেয়াল করে, আমরা যে চিত্রটা দেখছি, ও কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্ত। যেহেতু বৃত্তের উপরে 4টা বিন্দু আছে, একটা বিন্দু হচ্ছে এ, একটা বি, একটা সি, একটা ডি, তাহলে আমরা বলতে পারি এবিসিডি একটা বৃত্ত। আর কেন্দ্র কি? ও। এখন একটু লক্ষ্য করো, ও বিন্দু দিয়ে আমি একটা জ্যা এঁকেছি যেটা হচ্ছে এবি। আবার সি আর ডিও কিন্তু একটা জ্যা। তাহলে এই দুইটার মধ্যে পার্থক্য কোথায়? পার্থক্য এক জায়গায়, একটা কেন্দ্র দিয়ে যাচ্ছে আর একটা কেন্দ্র দিয়ে যাচ্ছে না। কোন জ্যাটা কেন্দ্র দিয়ে যাচ্ছে? এবি জ্যা। তার মানে এবি জ্যাটার নাম হবে ব্যাস। আর সিডিটা হচ্ছে কেন্দ্র দিয়ে যাচ্ছে না, সেই জন্য সে জ্যাই থাকুক, কেবলমাত্র কেন্দ্র দিয়ে গেলে তার একটা এক্সট্রা নাম হবে, সেটা হচ্ছে ব্যাস। এটা জ্যাও আবার এটা ব্যাসও। আর সিডি যেহেতু কেন্দ্র দিয়ে যাচ্ছে না, তাই এটার নাম জ্যা পর্যন্তই থাকবে। তাহলে বলা আছে বৃত্তের ব্যাস সেই বৃহত্তম জ্যা। আমি যদি একটা বৃত্তে দুইটা জ্যা আঁকলাম, একটা জ্যা আঁকলাম এবি, আরেকটা আঁকলাম সিডি, তাহলে আমাকে বলাই আছে বৃত্তের ব্যাস বৃহত্তম, তার মানে এবি হবে বড়। তার মানে এবি অবশ্যই সিডির চেয়ে বড় হবে, এটা প্রমাণ করতে হবে। এই কথাটাই বিশেষ নির্বাচনে বলা আছে। ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে যদি আমি এবিসিডি বৃত্ত চিন্তা করি, এবি হচ্ছে ব্যাস আর সিডি হচ্ছে ব্যাস না এরকম একটা জ্যা। আমাকে প্রমাণ করতে হবে, যেহেতু এবি সবচেয়ে বড় জ্যা বলছে প্রমাণ করতে হবে, তার মানে এবি অবশ্যই সিডির চেয়ে বড়, সেটা প্রমাণ করতে হবে। তার মানে এই চিহ্নটা দিয়ে আমরা বুঝবো এবি সিডি অপেক্ষা বড়। এবং এই প্রমাণটা করার জন্য দেখো, আমরা এবি ব্যাস এঁকেছি, সিডি এঁকেছি, কিন্তু এই যে ওর সাথে সি এই রেখাটা অথবা ওর সাথে ডি এই রেখাটা কিন্তু আমি যোগ করিনি, তাই এই রেখাটা কি করতে হবে? যোগ করতে হবে। তাহলে আমাদের অঙ্কন পর্যন্ত আমরা দুটা বিন্দু অর্থাৎ ওর সাথে সি এবং ওর সাথে ডি যোগ করব। এতটুকু বুঝতে কারো কোনো সমস্যা আছে কিনা? সবাই কি এটা বুঝতে পেরেছো? जी सर। তো এবার আমরা প্রমাণের দিকে চলে যাব। আচ্ছা, সবাই একটু লক্ষ্য করো, আমি কিন্তু প্রমাণটা করার সময় আমি পাশে একটা চিত্র এঁকেছি। এটা আমি এঁকেছি আমার তোমাদেরকে বোঝানোর সুবিধার্থে, কিন্তু তোমরা কিন্তু এই শুধু এই চিত্রটা ছাড়া বাকি যেভাবে আমি লিখে দিই বা যেভাবে আমি তোমাদেরকে প্রমাণটা করে দিচ্ছি সেভাবেই তোমরা লিখবা। এটা আমি শুধুমাত্র তোমাদের বোঝানোর স্বার্থে এখানে
ছবিটা দিয়েছি। তো প্রমাণটা করার জন্য একটু লক্ষ্য করো, ওএ, ওবি, ওসি, ওডি চারটা বাহুই সমান। কারণ ও বিন্দু থেকে ওএ এটা হচ্ছে ব্যাসার্ধ, ওবি এটা একটা ব্যাসার্ধ, ওসি একটা ব্যাসার্ধ, ওডি একটা ব্যাসার্ধ। কারণ আমরা জানি কেন্দ্র থেকে ওই বৃত্তের পরিধির উপর প্রত্যেকটা বিন্দুর দূরত্ব সমান, এবং এই যে এ বি সি ডি এই বিন্দুগুলো কিন্তু বৃত্তের পরিধির উপর অবস্থিত। তাই ও বিন্দু থেকে আমি যদি তাদের সংযোগ করি, যে রেখাগুলো পাবো অর্থাৎ ও এ, ও বি, ও সি, ও ডি চারটা রেখায় কি হবে, সমান হয়ে যাবে। তো আশা করি এই সমান কেন হলো একটু বুঝতে পেরেছো, এবং এটাকে বলবো আমরা একই বৃত্তের ব্যাসার্ধ। একটু আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার আমরা এখানে একটা ত্রিভুজ নিব, ওসিডি ত্রিভুজ। দেখো এখানে একটা ত্রিভুজ উৎপন্ন হয়েছে, ওসিডি। এই ত্রিভুজের ক্ষেত্রে আমরা জানি ত্রিভুজের যে কোনো দুই বাহুর যোগফল তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর। এটা আমরা প্রমাণগুলো ক্লাস 7-এ পড়ে আসছি। এবং এই প্রমাণের সাপেক্ষে আমরা এটা লিখতে পারি ওসি প্লাস ওডি গ্রেটার দেন সিডি। আশা করি এতটুকু লেখা কোত্থেকে পেলাম সেটাও আমাদের এখানে লিখে দেওয়া আছে, যে যে কোনো দুই বাহুর যোগফল। দেখো ওসি আর ওডি এই ত্রিভুজের দুইটা বাহু, এটা তৃতীয় বাহু, তৃতীয় বাহু হচ্ছে সিডি, তার থেকে বড়। আমি যদি এটাকে 1 ধরি, এটাকে 2 ধরি, এটাকে 3 ধরবো, তার মানে 1 আর 2 এর যোগফল 3 অপেক্ষা বড়। এবং ওসি এটার পরিবর্তে আমি ওএ লিখলাম, এবং ওডির পরিবর্তে আমি ওবি লিখলাম, কারণ আমাদের এখানে বলাই আছে ওএ সমান ওবি সমান ওসি সমান ওডি। তাহলে এখান থেকে আমরা একটা সিদ্ধান্তে চলে আসতে পারি, আমরা ও এর লিখতে পারি ওএ সমান ওসি, এটা বলতে পারি। আবার আমরা বলতে পারি ওবি সমান ওডি। যদি আমরা তাই বলতে পারি তাহলে আমরা এই অংশগুলোতে এই ও এর ওসির পরিবর্তে আমি ওএ বসাতে পারি, এবং ওডির পরিবর্তে ওবি বসাতে পারি। এবং লক্ষ্য করে দেখো ওএ আর ওবি এই দুটাকে যদি আমি একসাথে যোগ করি তাহলে পেয়ে যাচ্ছি এবি। তাহলে আমাদের প্রমাণটা কিন্তু হয়ে গেল, এবি ইজ গ্রেটার দেন সিডি। তার মানে এবিটা ছিল ব্যাস আর সিডিটা ছিল ব্যাস ভিন্ন কোনো জ্যা। তার মানে এখান থেকে প্রমাণ হয়ে গেল এবিটা ব্যাস ভিন্ন যে জ্যা আছে তার চেয়ে বড়। তার মানে ব্যাসটাই অন্য যে কোনো জ্যা অপেক্ষা, আমি শুধু সিডি দিয়ে প্রমাণ করেছি, কিন্তু যদি আমি অন্য যে কোনো আরো বিন্দু দিয়ে বা আরো জ্যাকে প্রমাণ করতাম তার চেয়েও এবি সবসময় কি হবে, বড় হবে। তাহলে এই প্রমাণটা করার জন্য তোমাদেরকে চিন্তা করতে হবে, প্রথমে প্রত্যেকটা ব্যাসার্ধ সমান এই সম্পর্কটা নিয়ে আসতে হবে, এবং তারপরে ত্রিভুজের যে কোনো দুই বাহুর যোগফল তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর, এটা সূত্র দিয়ে তারপর প্রমাণ করতে হবে এবি ইজ গ্রেটার দেন সিডি, অর্থাৎ এবিটাই সবচেয়ে বড় এই বৃত্তের চেয়ে। তো কারো প্রমাণটি নিয়ে কোনো সমস্যা থাকলে এখনই বলো, বুঝতে না পারলে। এখানে কারো যদি কোনো বুঝতে সমস্যা থাকে এখনই বলো, যে আমি এই জায়গাটা বুঝিনি বা এই লাইনটা বুঝতে পারিনি। কারো কোনো সমস্যা নেই? সবাই বুঝতে পেরেছো? জি স্যার। ঠিক আছে। রোল 34, স্নেহা। স্নেহা, রোল 34, স্নেহা। আমি জানি নাম
ডাকছি, সে কি নেই? রোল 34। আচ্ছা, মাইশা হোসেন আছো? মাইশা হোসেন, মাইশা হোসেন, নুরুন নাহার মিম, রোল 71, নুরুন নাহার মিম। সেজুতি হাওলাদার, রোল 57, Yes, sir. আচ্ছা, এখানে বলো তো কয়টা বৃত্তের, এই যে চিত্রটা আছে এই চিত্রে এখানে বৃত্তের ব্যাসার্ধ কয়টা আছে আঁকা? এই চিত্রটার মধ্যে ব্যাসার্ধ, এই চিত্রটার মধ্যে কয়টা ব্যাসার্ধ আঁকা আছে? অন্য কেউ যদি না স্যার বলতে পারো, শুনতে পাচ্ছি হ্যাঁ, না, নেটওয়ার্কের প্রবলেম। কয়টা ব্যাসার্ধ আঁকা আছে? এটা বলতে নেটওয়ার্কের প্রবলেম থাকার তো কথা না, এখানে ব্যাসার্ধ কয়টা আঁকা আছে এই চিত্রে? স্যার 4টা। গুড, 4টা ব্যাসার্ধ আঁকা আছে। আর এই চিত্রে আমরা এবিটাকে ব্যাস চিন্তা করেছি, আর সিডিটাকে এবি জ্যাও আবার ব্যাসও, সিডিটা হচ্ছে আমাদের এখানে জ্যা, এবং আমাকে এবিকে যে বৃহত্তম জ্যা সেটা প্রমাণ করতে হবে। যাই হোক, আমরা আজকে দুটো উপপাদ্য শিখলাম। উপপাদ্য দুটো সবাই অবশ্যই আজকেই, প্রত্যেকটা উপপাদ্য যখন আমি পড়ানো শেষ হয় বা ক্লাস নেওয়া শেষ হয় ওই দিনই বাড়ির কাজের খাতায় উপপাদ্যগুলো না দেখে অন্তত একবার করে লিখবে। এটা তোমাদের বাড়ির কাজ আকারে থাকবে, কারণ উপপাদ্য বাড়ির কাজ দিয়ে ওই যে লিখে দিতে হবে উপপাদ্যটি লিখো, এটা মুখে বললেই যথেষ্ট। তো সবাই বাড়ির কাজের খাতায় এই উপপাদ্যটা লিখে ফেলবে, এবং সেটা অবশ্যই কোনো বই খাতা সাহায্য ছাড়া। তো আজকে আমরা জি স্যার। এই দুটো উপপাদ্য নিয়ে আলোচনা করলাম। আগামী ক্লাসও আমরা এই বৃত্তের আরো কিছু উপপাদ্য নিয়ে আলোচনা করব। তো আজকে ক্লাসের সময়ও প্রায় শেষ। সবাই আগামী ক্লাসে যারা আছো অবশ্যই উপস্থিত থাকবে, এবং যারা উপস্থিত থাকছো না তাদের ক্ষেত্রে একটু বলে দিবে পার্সেন্টেজে যে মার্কসটা থাকবে তোমাদের, সেই মার্কসটা কিন্তু তোমরা পাবে না। তো আগামী ক্লাসে আমরা বাকি উপপাদ্যগুলো নিয়ে আলোচনা করব। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সকলের মঙ্গল কামনা করে আজকের মতো এখানেই শেষ করছি। স্যার আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। স্যার আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।